হাসিনা ও রয়ের পরবর্তী পরিকল্পনা কি, এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে দি মিরর এশিয়া নামক একটি নিউজ পোর্টাল। সেখানে তারা বলেছেন যে 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন আন্দোলন চলছিল তখন হাসিনা সরকার শিক্ষার্থীদেরকে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিল পুলিশকে। তো আপনাদের স্মৃতি ক্ষীণ না হয়ে থাকলে মনে আছে নিশ্চয়ই যে 16 তারিখেই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করেছিল পুলিশ এবং সারা দেশে আরও 5 জনকে হত্যা করেছিল। এই হত্যার পরে সরকার চাপে পড়ে গিয়েছিল, শেখ হাসিনা সরকার একেবারে পরিস্থিতির অনুকূলে চলে গিয়েছিল এবং সেই সময় শোনা যাচ্ছে যে শেখ হাসিনা বিশেষ অনুরোধ করেছিল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। সে তখন হাসিনার অনুরোধে 400 প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাকে বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে কাশ্মীরি স্টাইলে দমন করার জন্য। এই কাশ্মীরি স্টাইলটা যে কি সেই বিষয়ে কথা বলতে গেলে আমার এখানে প্রাসঙ্গিক হয়ে উঠছেন বুয়েটের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালীন সময় শিক্ষক নেটওয়ার্কের একটি প্রোগ্রামে তিনি তার বক্তব্য হাজির করেছেন। তিনি বিজেপিকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন যে সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে, যদি না ঠেকে তাহলে বিজেপি শাহবাগে কি করে? শাহবাগে আমরা দেখলাম বিজেপি সেখানে টহল দিচ্ছে। বলি বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে বিজেপি আছে এখন এখানে? আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই। আজকের দৈনিক বণিক বার্তায় আমি দেখলাম বদরুদ্দিন উমর তিনি বলছেন 51 থেকে 2024 পর্যন্ত 5টা গণ অভ্যুত্থান এদেশে হয়েছে এবং এবারের মতো এত বিস্তৃত এত রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান এদেশে হয়নি। আপনারা দেখবেন হাসপাতালে যারা আহত হয়েছেন তাদের একটি বড় অংশই তারা বুকে অথবা পিঠে গুলি খেয়েছেন। আমি নিজে দেখেছি ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে গিয়ে। একটা সেটা হচ্ছে চোখে ছড়রা গুলি লেগেছে কয়েক শত পত্রিকার রিপোর্ট অনুসারে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে স্নাইপার দিয়ে হত্যা করা হচ্ছে, কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে। আমরা এসবের বিশেষজ্ঞ নই, কিন্তু লক্ষ্য করুন এই কায়দাটা কারা ব্যবহার করে। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদেরকে আমরা দেখেছি স্নাইপার তারা ব্যবহার করে সেখানকার ইন্তিফাদা গণঅভ্যুত্থানকে ঠেকানোর জন্য। আর অধিকৃত কাশ্মীরে আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনী তারা এই অন্ধ করে দেওয়ার যে গুলি এটা কিন্তু তারা সেখানে করছে। শত শত উদাহরণ আছে সেখানে। এই ধরনের ঘটনা এদেশে তো আমরা আগে দেখিনি কখনো, যে গণ আন্দোলনে স্নাইপার দিয়ে হামলা এবং চোখকে অন্ধ করে দেয়া ইসরায়েল এবং ভারত থেকে বাংলাদেশে আমদানি হলো। তো এই প্রশ্নটা তখন কিন্তু একেবারেই খুবই প্রাসঙ্গিক ছিল, যেটার প্রমাণ আসলে আমরা এখন এই দেখতে পাই যে কিভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে এই তারা স্নাইপার ব্যবহার করার মধ্য দিয়ে অনেক মানুষকে এখানে অন্ধ করে দিয়েছে। আজকে এই ভারত নানাভাবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও এসে কী ধরনের চক্রান্ত এখানে করে যাচ্ছে সেটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এত কিছুর পরেও এই যে হাসিনা এবং তারা এখানে ফেল করেছে, বাংলাদেশের ছাত্র জনতার কাছে তারা গোহারা হেরে গেছে। এখানে উল্লেখ করা হয়েছে যে আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই, কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহল ছিল না। তাদের ভাষায় তারা সিআইএর কৌশলের কাছে হেরে যান 5 আগস্ট। যদিও 5 আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়, 2 আগস্ট প্ল্যান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। উল্লেখ্য, ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে, ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটি হস্তক্ষেপ থাকে এবং এটা আসলে খুবই সত্যি কথা। তার কারণ আমি বলি সেটা হচ্ছে যে এই যদিও এখানে ভারত মানে এই পুরো অভ্যুত্থানটাকে সিআইএর পরিকল্পনা বলে উল্লেখ করছে, কিন্তু আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের জনগণ এটা পরিষ্কারভাবে বলে দিতে চাই যে এই গণঅভ্যুত্থান কেবলমাত্রই ছাত্র এবং জনগণ ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে সাকসেস করেছে। এখানে সিআইএর কথা বলেন কিংবা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কথা বলেন না কেন, সেটার প্রভাব এখানে বিস্তার করতে পারেনি। এবং যতই এখানে সিআইএর উপরে চাপানোর চেষ্টা করুক না কেন, সেটাকে আসলে আমরা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করি।
এনিওয়ে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কথা বলছিলাম। একটু খেয়াল করুন, 5ই আগস্ট এখানে শেখ হাসিনা সরকার যখন ছাত্র জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেল ভারতে, তখন এই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেই কিন্তু এই হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং এখনও পর্যন্ত তারা হাসিনাকে নিয়ে নানান পরিকল্পনা, নানান চক্রান্ত করে যাচ্ছে। এখানে মিরর এশিয়া বলেছে যে 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে এখানে একটি কু করার পরিকল্পনা করেছিল কিন্তু সেটাতে তারা সাকসেস হতে পারেনি। ওই দিনই আপনারা একটু খেয়াল করেন যে আদালতে একটি ফুল কোর্ট বেঞ্চের মিটিং ডেকেছিল সাবেক প্রধান বিচারপতি এখানে চেয়েছিল যে কোনো রকমভাবে একটা জুডিশিয়াল কু করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে। এবং সেই খবর পাওয়া মাত্রই আমরা কিন্তু ভোর চলে গিয়েছিলাম হাইকোর্ট প্রাঙ্গণে এবং সেখানে গিয়ে আমরা শিক্ষার্থীরা এই প্রধান বিচারপতি মানে সাবেক প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছিলাম এবং তার সঙ্গে জড়িত যে দলদাসগুলো রয়েছে যারা জনগণের শত্রু তাদের পদত্যাগের দাবি করেছিলাম এবং সেই দিন আমরা আলটিমেটাম দিয়েছিলাম 1টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে। পরবর্তীতে সেই দিনই তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। ফলে এই এবং হাসিনার যে কু সেটাকে কিন্তু আমরা ঠেকিয়ে দিয়েছিলাম। আর এই যে সংখ্যালঘুদেরকে সঙ্গে নিয়ে একটি মহল এখানে পরিস্থিতিকে অন্যদিকে টার্ন করার চেষ্টা করছিল, সেটাকেও আমরা এখানে ধূলিসাৎ করে দিয়েছি। তারপরে তারা 15ই আগস্টকে কেন্দ্র করে একটি চক্রান্ত আবারও করার চেষ্টা করছিল। আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সেটাকেও এখানে নস্যাৎ করে দিয়েছি। মানে এই যে বাংলাদেশে যে শোক দিবসটি পালন করা হয় শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করার বিষয়টিকে কেন্দ্র করে, সেই দিনটিকে তারা বেছে নিয়েছিল নানানভাবে। ফলে ভারত কিন্তু এখনও হাসিনাকে সঙ্গে নিয়ে হাসিনাকে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার নানান পরিকল্পনা, নানান ছক কিন্তু কষে যাচ্ছেন। এবং বাংলাদেশে এই এবং হাসিনার সঙ্গে যে অনেক গোষ্ঠীর মানুষ রয়েছে সেটাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। এখনও বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে হাসিনার দালাল, হাসিনার একনিষ্ঠ দালাল এবং গিয়ে এই যে রয়ের এজেন্ট তারা কিন্তু বসে রয়েছে একেবারে বহাল তবিয়াতে। তাদের ব্যাপারে যদি অন্তর্বর্তীকালীন সরকার নজর না দেয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারও টিকতে পারবে না। এটা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। কারণ যে এই বাংলাদেশ এখনও পর্যন্ত স্থিতিশীল না। একদিকে বলা যায় যে বাংলাদেশে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থান এখনও চলমান। এই জন্য বলছি যে এখনও পর্যন্ত বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের ছাত্র জনতাকে এই নানা কূ ঠেকানোর কাজে নিয়োজিত থাকতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম হওয়ার পরেও এখানে শুধুমাত্র সেনাবাহিনীকে দেখা যায় যে তাকে একটু সহযোগিতা করছে, এছাড়া পুলিশ প্রশাসন কিন্তু কাউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে তারা এখানে কিন্তু সহযোগিতা করছে না। কিন্তু সহযোগিতা না করার ফলেও অন্তর্বর্তীকালীন সরকার যে আসলে কতটা কি পদক্ষেপ নিচ্ছেন সে ব্যাপারে এখনও পর্যন্ত রূপরেখা সামনে আসেনি। হয়তো আসবে, আসার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এই ব্যাপারগুলোকে তারা ট্যাকেল দেওয়ার পরিকল্পনা করছে। ছাত্র জনতা তো সারাক্ষণই মাঠে থাকবে না, এই ব্যাপারে রাষ্ট্রকেই কিন্তু উদ্যোগটা নিতে হবে। কিন্তু রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যদি বসে থাকে হাসিনার দালাল আর রয়ের দালাল, ফলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে অর্জিত স্বাধীনতা এটাকে তারা কিভাবে রক্ষা করবে সেটা কিন্তু বড়ই চিন্তার বিষয়। এজন্যই ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে নানাবিধ পরিকল্পনা এখানে নিয়েছে এবং তারা বাংলা মিশন নামে নাকি একটি মিশনও তারা নিয়েছে। শোনা যাচ্ছে যে সেখানে এই বাংলাদেশের যারা ভারতের তাবেদার রয়েছে, এখনও তো আছে, তাদেরকে ব্যবহার করে নানা মাত্রায় এখানে এই যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সেটিকে স্থিতিশীলের পরিবর্তে অস্থিতিশীলতার দিকে ধাবিত করবে ক্রমান্বয়ে এবং সেখানে ইসলামিক দলগুলোকেও মানে কিছু অংশকে তারা ব্যবহার করার পরিকল্পনা করছে এবং সেটা হয়তো ব্যবহার করতে তারা সাকসেসও হতে পারে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষাই রাখছে না। এদিকে দেখা যায় কি যে এই সরকারকে জামায়াত শিবিরের সঙ্গে জড়িত হিসেবে একটা ব্যাপার কিন্তু বারংবারই সামনে নিয়ে আসা হচ্ছে। সো এই ব্যাপারটাও আসলে এখানে কিভাবে সরকার ম্যানেজ দিবে সেটা কিন্তু সরকারকে মানে বেশ পাকাপোক্তভাবেই পরিকল্পনা করতে হবে। আদারওয়াইজ কি বাংলাদেশের সামনে কিন্তু সমূহ বিপদ। আমি এখানে কাউকে ভয় দেখাচ্ছি না কিংবা গিয়ে কাউকে আতঙ্কিত করছি না, বাট এই পরিস্থিতিগুলোকে
আমলে নিয়ে আমাদেরকে কিন্তু এখানে এগোতে হবে। বিশেষ করে ছাত্র জনতার এই যে গণ-অভ্যুত্থান, এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেটা অর্জন করেছি সেই অর্জনকে আমরা এখানে ধূলিসাৎ হতে দিতে চাই না। কিন্তু এই যে পরাজিত শক্তি, এই পরাজিত শক্তি তো বারংবারই এখানে চেষ্টা করবে বাংলাদেশে ফেরার। 1981 সালে শেখ হাসিনা কিন্তু ফিরেছিল, তারপরে 1996তেও কিন্তু সে ফিরেছিল, হাইড্রার মতো বারবার সে কিন্তু ফিরে আসছে। ফলে ফিরে আসার ইতিহাস কিন্তু আওয়ামী লীগের বেশ ভালোভাবে রয়েছে। এবারও তারা কিন্তু ফিরে আসার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে 25 সালে বাংলাদেশের রাজনীতিতে আবারও হাসিনাকে স্থলাভিষিক্ত করার কাজে ভারতের সরকার এখানে উঠে পড়ে কিন্তু লেগে আছে। এই বাংলাদেশকে কোনোভাবেই ভারত এখানে হাতছাড়া করতে চাইবে না, কারণ চীনকে ঠেকাতে হলে কিংবা তার 7 সিস্টার্সকে রক্ষা করতে হলে এখানে বাংলাদেশকে তার কন্ট্রোলে রাখাটা খুবই জরুরি। ফলে ভারত এখানে মরণপণ চেষ্টা করবে বাংলাদেশে তার তাবেদার সরকারটিকে আবারও স্থলাভিষিক্ত করার। এবং একটু খেয়াল করেও দেখতে পারেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি এখানে এই রাষ্ট্রটিকেই বজায় রেখে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে দালালগুলো বসে আছে সেইগুলোকে বজায় রেখে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে এই দালালগুলো তো আবারও শেখ হাসিনাকেই সরকারে নিয়ে আসবে। তখন বাংলাদেশের জনগণ আসলে সেটাকে কিভাবে মোকাবেলা করবে? ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে কিন্তু এই উদ্যোগটা নেওয়া খুবই জরুরি, রাষ্ট্রকে জনগণের উপযোগী করে গড়ে তোলার জন্য। আওয়ামী লীগের যে দালালগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করা, সেগুলোকে এখান থেকে বরখাস্ত করা, সেগুলোকে মানে তাদের দোষ অনুযায়ী বিচারের মুখোমুখি করা, তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। আদারওয়াইজ সেটা যদি না করতে পারি তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামল আবারও ফিরতে পারে ভারতের সহযোগিতায়, এবং বাংলাদেশের এই ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের যে অর্জন সেই অর্জনকে তারা ম্লান করে দিতে পারে। ফলে চক্রান্তের বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশে এখানে যারা রাজনীতিবিদরা রয়েছে, রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তাদের দায়িত্বটা হচ্ছে আরও বড়। তাদেরকেই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তাদেরকেই দেশ রক্ষার কাজে ভূমিকা রাখতে হবে। কারণ দালালি করে এখানে দেশ রক্ষা করা যাবে না, কারণ কোনো দালালি এখানে ছাত্র জনতা কিন্তু করে নাই। এবং রাজনৈতিক দলগুলোও যেহেতু এই আন্দোলনে অংশগ্রহণ করে অংশীদার হয়েছে, ফলে এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তাদেরও। এবং সেই বিষয়টিকে বিবেচনা করেই যাতে আগামী দিনের করণীয়, আগামী দিনের পরিকল্পনা হাজির করা হয়, নির্ধারণ করা হয় এবং সেটা জনগণের সামনে উপস্থাপন করা হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।